নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শিবরাম চক্রবর্তীর একটি ভারী মজার এবং হাসির গল্প শুনব। তো চলো শুরু করা যাক। গল্পের নাম সুরওয়ালা বাবা। বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করেছে। এমন সময়ে দাদামশাই ডেকে বললেন, আজ আর স্কুলে যেতে হবে না। তোর সুরওয়ালা বাবা আসছেন, দুপুরে এসে পৌঁছবেন। তার খবর পেয়েছি। আজ আবার মেল ডে। আমার তো অফিস কামাই করা চলবে না। বাড়ি থাকবি তুই। স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো, কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল। সুরওয়ালা বাবা আবার কীরকম বাবা? সে তো প্রায় অনেক বছর হলো স্বর্গে গেছেন। তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ। এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচ্য শোনেননি। তবে অকস্মাৎ এই সুরওয়ালা বাবার প্রাদুর্ভাব হলো কোত্থেকে? বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসল। মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো। বাবা তাহলে দুরকম, এক সুর আছে, আর এক রকম সুর নেই। তবে সাধারণত বাবাদের সুর থাকে না, যথা নিথু, নীলিম ও ঝনকুর বাবার নেই কো। যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে, তাদের কারুর সুর নেই। মন্টুর মতে বাবাদের সুর না থাকাটাই বাঞ্ছনীয়। বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না, বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাধে। তবে মন্টুর দুর্ভাগ্য, বেচারার বাবা নেই। আর সব বন্ধুর যেমন বাবা আছে, তার বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায়, কিন্তু বেচারা মন্টু, যাক, সৌভাগ্য বলতে হবে। এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন। তবে দুঃখের মধ্যে ওই যা সুর, তার জন্য আর কি করা যাবে। নেই মামা চেয়ে কানা মামা ভালো। কত কি উপহারও নিয়ে আসছেন। বেলা প্রায় 12টা। এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন। সোজা ভেতরে এসে জিজ্ঞাসা করলেন, এইটে ঘনশ্যামবাবুর বাড়ি না? হ্যাঁ। তাকে বলো সত্যপ্রিয় বাবু এসেছেন। আমি সকালে তার করেছি, পেয়ে থাকবেন বোধ হয়। তবে ইনি, মন্টুও প্রায় এই আন্দাজই করেছিল। খুব মোটা বটে, তবে হাতির কাছাকাছি একেবারে নন। তাছাড়া সুর নেই। সুর না থাকার জন্য মন্টু যেন ক্ষুব্ধ হলো তা নয়, বরং তাকে যেন একটু খুশিই দেখা গেল। দাদামশাই অফিসে গেছেন, আপনি বসুন। তুমি বুঝি উৎপল? আমি তোমার গুরুজন, প্রণাম করো। মন্টু ঈষৎ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, কাকে? কেন আমাকে? আশ্চর্য হবার কি আছে? গুরুজনদের ভক্তি করতে শিখবে, তাদের কথা শুনবে, এসব শেখনি? মন্টু হাত তুলে নমস্কার করল। ও কি, ও কি প্রণাম হলো? দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা কিছুই হয়নি। পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। যাক, ক্রমশ সব শিখবে। আপনি কি আমায় নিয়ে যাবেন এখান থেকে? কোথায়? কেন, দেশে। আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি। আপনি আমার বাবা যদি, তবে আপনার সুর কই? সুর? হ্যাঁ, দাদামশাই বললেন যে, মন্টু তুই বাড়ি থাকিস, তোর সুরওয়ালা বাবা আসছেন।
কিন্তু আপনার সুর নেই তো, সুর কোথায়? হুঁ, হুঁ বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন। মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই হলো না তার। ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল। একে সুর নেই বলাতে বোধহয় উনি তেমনই বিচলিত হয়েছেন। ঘনশ্যামবাবুর অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয়বাবু বললেন, দেখুন, উৎপলকে আমি নিয়ে যেতে চাই। দাদা বৌদি নেই, কিন্তু আমি তো আছি, আমি ওর অভিভাবক। কেন, এখানে তো ও বেশ আছে। তাহলে খুলেই বলি, এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না। যথার্থ শিক্ষা বলতে কী বোঝায়? অনেক কিছু। তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা। তবে এখান থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই। যথার্থ অশিক্ষা হচ্ছে কীরকম শুনি? আপনি বলেছেন আমি নাকি ওর সুরওয়ালা বাবা। উৎপল তাই বলল। এতর দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে। আমি তো ওর বাবা নই, তাছাড়া আমার সুরও নেই। এই কথা? তুমি ওর কাকা তো বটে। কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না। পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন। পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল। দেখো উৎপল, আজ আমি তোমাকে মাত্র 3টে উপদেশ দেব। যদি মানুষ হতে চাও তাহলে আমার এই 3টে উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে। প্রথম হচ্ছে সত্যনিষ্ঠ হবে। সত্যের জন্য যে ত্যাগ, যে কষ্ট, যে লাঞ্ছনাই স্বীকার করতে হোক না কেন, কখনো পিছুবে না। দ্বিতীয় উপদেশ এই যে সবসময় নিয়মানুবর্তী হবে। নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না, তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে। উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কি না বলা যায় না। কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকেনি। আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাওয়ার সময় অকারণে, বোধহয় অকারণেই, পুলকেই মাথায় চাটি মেরে গেল। কাকার নিয়মনিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেবার সুযোগটা সে খুঁজছিল। তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে অমনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেলল। মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল, কিন্তু সত্যপ্রিয় উল্টোটা বুঝলেন। দেখ, কেউ যদি তোমায় বাঁ গালে চড় মারে তাকে ডান গাল ফিরিয়ে দেবে। স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন। মন্টুকে জিজ্ঞাসা করলেন, তোমার কি টিকিট কিনবো? হাফ না ফুল? একটু মুশকিল আছে দেখছি। আমি তো হাফ টিকিটেই যাই। 12 বছর পুরে গেলে পুরো টিকিট দিতে হয়। আজ তোমার ঠিক 12 বছর পূর্ণ হবে। তবে হিসেব করে দেখলে ঠিক 12 বছরে পড়তে এখনও তোমার 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড বাকি। তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে। তা কেন, আমাদের পাড়ার হাবলা দেখতে বেটে, কিন্তু তার বয়স 17 বছর। সে এখনও হাফ টিকিটেই যায়, তাকে কেউ ধরতেও পারে না। এতক্ষণ কি বোঝালাম তোমাকে? সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে, চিন্তায় এবং আচরণে। কাজেই এখনও যখন তোমার 12 বছর পূর্ণ হয়নি, এখন ফুল টিকিট কেনা যেতে পারে না। কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে, সেটাই ভাবনার কথা। আচ্ছা, তখনকার কথা তখন দেখা যাবে। গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টে হাতঘড়ির দিকে চেয়ে রইলেন। মন্টু জানালার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগলো।
কিন্তু যেই না 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড গত হওয়া, অমনি সত্যপ্রিয়বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগন্যালের শেকল ধরে ঝুলে পড়লেন। ফল হলো ঠিক মন্ত্রের মতো। ঝড়ের বেগে যে গাড়িটা ছুটছিল, গাছপালাদের ছোটাচ্ছিল, দুধারে দিগন্ত প্রসারিত মাঠের মধ্যিখানে হঠাৎ তা থেমে গেল। ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন, কে শেকল টেনেছে? সত্যপ্রিয়বাবু বুঝিয়ে দিলেন, দেখুন, এই ছেলেটির 12 বছর এইমাত্র পূর্ণ হলো। এরপর তো একে আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না। কোনো স্টেশনে থামলেই ভালো হতো। কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানবো বলুন না? অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম। তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি। ওর হাফ টিকিট আছে। এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আরেকটা হাফ টিকিট আপনি দিন, কিংবা হাফ টিকিটের ভাড়া নিয়ে রসিদ দিন। এই জন্য গাড়ি থামিয়েছেন? আচ্ছা, পরের স্টেশনে দেখা যাবে। তা দেখতে পারবেন, কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে, পরের স্টেশন থেকে নিলে চলবে না? পরের স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আকাশ থেকে পড়ে বললেন, কেন গ্রেপ্তার? কিসের জন্য? দেখছেন না, অকারণে শিকল টানলে 50 টাকা জরিমানা স্পষ্টই লেখাই রয়েছে দরজার মাথায়। ওই দেখুন। অকারণে তো টানিনি, সে কথা আদালতে বলবেন। সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না। সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা দরকার, যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকই করবে, তাই তিনি করছেন। গুরুতর কারণ ছিল বলেই শেকল টেনেছেন, কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ। এটা বেশ দৃঢ় ভাষায় সবাইকে জানিয়ে দিলেন। তিনি নামতে প্রস্তুত নন, অথচ তিনি না নামলেও ট্রেন ছাড়ছে না। অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো। মাঠের মাঝখানের গাড়ি থামানোর জন্য তারা তখন থেকে বিরক্ত হয়ে আছে। সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল। টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের অমন পাঞ্জাবিটা ছিঁড়ে গেল। সঙ্গে সঙ্গে তার মেজাজ গেল রুখে। তিনি ধা করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন। তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিল। কাহাকেও আঘাত করিও না, জীবনের এই মূলমন্ত্র তিনি ভুলে গেছেন। তবে বাঁ গালে মার খাবার পর ডান গাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে, কিন্তু সেটা বোধহয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বেও। কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল। অসুবিধা এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না। একা সত্যপ্রিয় কি করবেন? খানিকক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি 7 জনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি, কিন্তু 7 জনের মার তাকে হজম করতে হয়েছে। সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে বাইরের দিক থেকে দরজা লাগিয়ে দিল। সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়, মন্টু ও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল। তারপর ট্রেন ছাড়ল। স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা, বিরাট শোরগোল। সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল। ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল। সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘোত ঘোত করতে লাগলেন। তাকে তখন আর চেনাই যায় না।
সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে, চোখ ছোট হয়ে গেছে, প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, এতক্ষণ হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে। অচিরেই হয়তো সুরও বেরোতে পারে, এমন সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটি পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।